নমস্কার বন্ধুরা, আমি দুলাল। তো আমি হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে ভিডিও বানাই, এটা আপনারা প্রত্যেকেই জানেন। তো আজকে একটা ভাইয়ের সাথে পরিচয় করে দিচ্ছি। ভাইয়ের নাম হচ্ছে নীতিশ। তো ভাই অলরেডি নামটা বলেছে। তো ভাইয়ের বাড়ি কোথায়? বাড়ি নদিয়ায়, কৃষ্ণ। হ্যাঁ, তো ভাইয়ের বাড়ি হচ্ছে নদিয়া কৃষ্ণনগর। ভাইয়ের ফুল নাম? নীতিশ সরকার। নীতিশ সরকার। তো এই নীতিশ ভাইয়ের আমি একটা রেজাল্টের ভিডিও আমার চ্যানেলে ছেড়েছিলাম। তো এই যে নীতিশ ভাই আছে, তার আজ আর কয়েকদিন বাকি আছে 1 বছর পূর্ণ হতে। ও 2025-এর এপ্রিল মাসের 27 তারিখে হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছিল। আমি করিয়েছিলাম 2025-এর মার্চ মাসের 27 তারিখে, অর্থাৎ ও আমার ঠিক 1 মাস বাদেই হেয়ার ট্রান্সপ্লান্টটা করিয়েছে। তো তার ভিত্তিতে ভাইয়ের রেজাল্ট, অসাধারণ রেজাল্ট এসেছে। সেটা আপনারাই বলবেন, আমি বলার তো কেউ না, কারণ আপনারাই দেখতে পারবেন যে ওর রেজাল্ট কীরকম এসেছে। তো এই যে রেজাল্ট এসেছে, এর মধ্যে ওর যে জার্নি ছিল, ওর যে এক্সপিরিয়েন্স ছিল, কী কী ফিল করেছে এবং ক্লিনিক থেকে কেমন সাপোর্ট পেয়েছে, এই পুরোপুরি বিষয়ে আপনাদের কাছে একটা টোটাল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি ভাইয়ের থেকেই। ভাই, তোমাকে আমি জাস্ট জিজ্ঞেস করবো যে তুমি যখন প্রথম হেয়ার ট্রান্সপ্লান্ট করতে এসেছিলে, তখন বয়সটা কত ছিল? তখন তো 24 বছর ছিল। এখন 25 বছর। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, তোমার যখন হেয়ার ট্রান্সপ্লান্ট ছিল আর এখন যে তোমার হেয়ার ট্রান্সপ্লান্ট, মানে তখন হয়নি তো হেয়ার ট্রান্সপ্লান্ট, তখন আর এখনের মধ্যে পার্থক্যটা কীরকম? মানে এখন তোমাকে আশেপাশের লোকজন যারা দেখে তারা কি বলে? তখন তো একটু সমস্যায় ছিলাম, কারণ মাঝে একদমই গ্যাপ হয়ে গেছিলো, 2 সাইডেও চুল ছিল না। তো আমি যার কারণে বড় বড় চুল রাখতাম একটু ঢাকার জন্য। আর এমনি বন্ধুরা বলতো যে অনেক চুল পড়ে গিয়েছে, বা নিজেও বুঝতে পারতাম আমি বিষয়টা। তো তারপরে আমি ভিডিও দেখে এখানে এলাম, আসার পরে হেয়ার ট্রান্সফার করলাম। তারপর কনফিডেন্স কীরকম এখন? এখন তো ভালো। আচ্ছা, এখন বোঝা যায় না যে চুল কখনো ছিল না, এমন বোঝাই যায় না। একদম ন্যাচারাল হেয়ার লাইন, ন্যাচারাল সব কিছু। আচ্ছা, আরেকটা কথা বলো, এই যে তোমার জার্নিটা ছিল, এর মধ্যে তোমার মানে কোনো বাজে এক্সপিরিয়েন্স হয়েছে বলতে, শারীরিক কোনো সাইড এফেক্ট বা এরকম ধরনের কিছু? না, সাইড এফেক্ট কিছুই হয়নি। কিন্তু যখন হেয়ার ট্রান্সপ্লান্ট প্রথম করেছিলাম, মাঝে 2-3 মাস পর সেট হওয়ার জন্য যে চুলটা পড়ে, তখন একটু ভয় পেয়েছিলাম। হ্যাঁ, চুলটা এত পড়ছে কেন, তখন ভীষণ একটু খারাপ লাগতো। তো মাঝে আমি ফোন করতাম, আর এখান থেকেও ফোনে একদম ভালোভাবে কথা বলতাম যে এত চুল পড়ছে, কোনো প্রবলেম হবে কি না। আচ্ছা, 1 বছরের যে সাপোর্টটা ছিল কীরকম ছিল? ভীষণ ভালো। এখনও তো প্রতি মাসেই ফোন করা হয় আমাকে যে কোনো প্রবলেম আছে কি না। এইটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস যে কোনো জায়গায় হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়ে নিলে সেখানে কাজটা শেষ হয়ে যায় না। মানে হেয়ার ট্রান্সপ্লান্ট করে নিলাম, তারপর আমার দায়িত্ব শেষ, এটা নয়। এটা মানে একটা পার্ট অফ দ্য জার্নি। হেয়ার ট্রান্সপ্লান্ট হলো, তারপরে ম্যানেজমেন্ট একটা থাকে। আপনারা অনেকেই দেখি কমেন্টে তোলাই করেন যে এত টাকা খরচ করে আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করালাম, আমার চুলগুলো পড়ে গেল। এখন বিষয়টা হচ্ছে যে আপনার হেয়ার ট্রান্সপ্লান্ট করানোর পর চুলটা পড়ে গেল কেন? কারণ আপনি সেই প্রপার গাইডেন্স পাননি, প্রপার সাপোর্ট পাননি। চুল পড়ে যায় ডিফারেন্ট কারণে। যদি আপনার হেরিডিটির কারণে যদি হেয়ার লস হয়, সেটার জন্য অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসিয়া কাজ করে। সেক্ষেত্রে কী হয়, মানে ট্রান্সপ্লান্ট যে হেয়ারগুলো ইমপ্ল্যান্ট করা হয় সেগুলো জেনারেলি পড়ে না, কিন্তু এক্সিস্টিং যে হেয়ারগুলো থাকে সেগুলো পড়ে যায়। তো সেক্ষেত্রে তখন ক্লিনিকের বড় একটা ভূমিকা থাকে, তারা কিন্তু টাইমলি আপনাকে গাইড করতে থাকে। ঠিক আছে, সেই গাইডেন্সটা যদি আপনি কোনো ক্লিনিক থেকে পান, ঠিক আছে, সেখান থেকে হেয়ার ট্রান্সপ্লান্ট করাতে পারেন। আর যদি আপনার মানে সেরকম ধরনের ক্লিনিক না পড়ে, তাহলে কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট বলবো আপনি করাবেন না। কারণ ভুলভাল জায়গা থেকে করার থেকে না করানোই ভালো জায়গা খুঁজুন, সেখান থেকে গিয়ে হেয়ার ট্রান্সপ্লান্টটা করান। তুমি কি বলবে? আমি তো আমার জাস্ট কথাগুলো বলে দিলাম। কারণ আমিও প্রায় 1-1.5 বছর 2 বছর ধরে রিসার্চ ভীষণ করেছি যে কোথা থেকে করা যায়। অনেক ক্লিনিক আমি দেখেছি। তারপরে এটা জানার পরে এখানেই এসেছি, কারণ তার আগে আমি অনেক দেখেছি, তাদের রেজাল্টও আমি দেখেছি। আর এখানেও রেজাল্ট দেখার পরেই আমি এখানে এসেছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, দেখো, আমি তো জাস্ট তোমাকে রিকোয়েস্ট করেছি ইন্টারভিউ, মানে জাস্ট এই ইয়েটা বলার জন্য। তো এখানে বানিয়ে কিছু বলার নেই, কারণ বানিয়ে কি বলার আছে সেটাই আর কি। কারণ অনেকে মনে করবে যে এগুলো স্ক্রিপ্টেড, তো সেই জায়গা থেকে স্ক্রিপ্টেড নয়। একটু ক্যামেরাটা ঘোরান না এদিকে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে দেখুন, এখানে এত পেশেন্ট বসে আছে, এখানে বসে আছে। তো এই যে এই ভাই এখানে সামনে বসে আছে, এরও কিছুদিন আগে হেয়ার ট্রান্সপ্লান্ট হয়েছে, এর ব্যাপারেও আমি ভিডিও বানাবো। তো এখানে এত মানুষ বসে আছে, তাদের সামনে স্ক্রিপ্ট বানিয়ে তো আশা করি বলা যায় না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের যে অনুভূতিগুলো, সেগুলোই আমার নিয়ে আসার উদ্দেশ্য আপনাদের কাছে।
তো তাই এই ভাইয়ের যে জার্নি, তার মধ্যে ভিডিওটা হয়তো একটু বড় হবে, তার মধ্যে আরও কিছু জিনিস হচ্ছে বলার থাকবে। যেমন ভাই আরেকটা কথা হচ্ছে, ধরো এই যে তুমি এইটা করলে, এরপরে মানে তোমার যে অ্যামাউন্টটা, টাকা পয়সার যে ব্যাপারটা, ঠিক আছে, কতটা টাকা লেগেছিল সেটা বলার দরকার নেই, কিন্তু তোমার কি প্রচুর চাপ লেগে গেছিলো ওই টাকাটাতে যে হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য? না না তেমন না, মোটামুটি একটা ঠিক ছিল, অ্যাফোর্ডেবল হ্যাঁ। কস্ট, অ্যাফোর্ডেবলের মধ্যে এটা হয়ে গিয়েছে। আর ইএমআই ছিল, ইএমআইয়ের কারণে সবাই করিয়ে নিতে পারছে, তাই না? হ্যাঁ আমার ইএমআই করিনি, আমি একবারেই পেমেন্ট তুমি করেছি। একবার পেমেন্ট করেছিলে, বাহ। যাই হোক, এটা খুব ভালো জিনিস যে তুমি একবার অ্যাফোর্ড করতে পেরেছো। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যখন তোমার সার্জারি চলছিল, ঠিক আছে, কারণ সার্জারি নিয়ে অনেকের ভয়, তোমার 1 বছর হয়ে গেছে, তো এই সার্জারির সময় তোমার কি ব্যথা টেথা বিরাট কিছু হয়েছিল? আমি তো কিছুই বুঝিনি, ব্যথা লাগেনি? না না না, আমি কিছুই বুঝতে পারিনি। আচ্ছা, যাই হোক, মোটামুটি পেনলেসই বলা যেতে পারে বিষয়টা। আমি কিছুই বুঝতে পারিনি, খালি সার্জারি হওয়ার পরে যখন বাড়িতে যাই একটু শুতে অসুবিধা হয়েছিল, যেহেতু স্যার এখান থেকে বলেছিলেন যে মাথায় যেন, সেখানে যেন কিছু না লাগে যেখানে হেয়ার ট্রান্সপ্লান্ট করা হয়েছে, সেখানটা যেন টাচ করে কোনো কিছু। হ্যাঁ, যার কারণে একটু আমার শুতে অসুবিধা প্রথম হয়েছিল। 7 দিন একটু, হ্যাঁ, অনেকে তাছাড়া কিছুই হয়নি। অনেকে, আমি এটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো যে কীভাবে শুবেন, তার উপরে একটা ভিডিও বানিয়ে দেবো, পিলো কভার টোভার, মানে সরি পিলো কভার বলছি, নেক পিলো, অ্যাকচুয়ালি নেক পিলো কীভাবে ইউজ করে আপনি শুতে পারবেন, ঠিক আছে, বা আপনি টাওয়ালকে কীভাবে রোল করে শুতে পারবেন, ঠিক আছে। তো অনেক ইজি উপায় আছে যেগুলো আপনি অবলম্বন করতে পারেন। আচ্ছা, আরেকটা কথা, মানে আমি একটার পর একটা তোমাকে তো কোশ্চেন করে যাচ্ছি, তো এর মধ্যে আরেকটা কথা হচ্ছে যে তোমার যে এই জার্নিটা হলো, এর মধ্যে তোমার মেডিসিনে মোটামুটি কীরকম কি একটা খরচ আসছিল? মেডিসিনে তো একটু খরচ ছিল, কারণ অন অ্যান এভারেজ মাসে 2,500 থেকে 3,000 টাকা। হ্যাঁ, আমি 2 মাসের মেডিসিন একবারে নিতাম। তো 2 মাসের মেডিসিন আমার 5,000 5,500 যেত। হ্যাঁ, কোনো কোনো মাসে হয়তো 6,000। মানে তোমাকে মোটামুটি মেডিসিন কতদিন নিতে হয়েছিল? আমি 6-7 মাস, 6-7 মাস একটা মেডিসিন কন্টিনিউ। হ্যাঁ, আমি এখান থেকে 6 মাসের নিয়েছিলাম। 6 মাস কমপ্লিট হওয়ার পরে এই মাঝেই আমি আবার, এতদিন তো মেডিসিন ইউজ করতাম না, তো মাঝে আবার একটু হেয়ার ফল দেখা দিয়েছিল, যার জন্য আমি ফোন করেছিলাম, তো স্যার আবার গাইড করে দিলেন, তো 1 মাসের ওষুধ আবার নিতে হয়েছে। হ্যাঁ, এই একটা বিষয় মানে খুব গুরুত্বপূর্ণ, যে মাঝে মাঝে আপনারা যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করে নিচ্ছেন, তখন অনেকে ফেস করতে পারেন যে আপনার হেয়ার লস হচ্ছে। সেটা 2-3টে কারণে হতে পারে। প্রথম একটা কারণ হতে পারে কি বলুন তো, আপনার নিউট্রিশনাল ডিফিসিয়েন্সির কারণে হতে পারে। সেটা ট্রান্সপ্লান্টেড হেয়ার হোক বা নর্মাল হেয়ার, সেটা কিন্তু পড়তে পারে নিউট্রিশনাল ডিফিসিয়েন্সির কারণে। অর্থাৎ আপনার শরীরে যদি ভিটামিন বা মিনারেলসের অভাব বা যেই ধরনের প্রোটিনগুলো থাকে দরকার, সেগুলো যদি অভাব ঘটে, তার ক্ষেত্রেও চুল পড়তে পারে। দ্বিতীয়ত হতে পারে কি না, আপনার যে এক্সিস্টিং হেয়ারগুলো আছে সেগুলোও পড়তে পারে, কারণ ডিএইচটির প্রভাব তাতে কম বেশি থাকতে পারে। তো সেক্ষেত্রে ক্লিনিকের গাইডেন্স নেওয়া অত্যন্ত জরুরি। সেরকম যদি আপনি এরকম ধরনের প্রবলেম ফেস করেন, আমি বলবো সরাসরি ক্লিনিকের সাথে যোগাযোগ করুন, ঠিক আছে। আমার কিন্তু মানে যেগুলো হেয়ার ট্রান্সপ্লান্ট হয়েছে সেই চুল কখনোই পড়েনি, মানে যেগুলো এক্সিস্টিং হেয়ার আছে সেইগুলো পড়তো। হ্যাঁ, হেয়ার ট্রান্সপ্লান্ট করা ওগুলো তো পড়েনি, ওইগুলো যেমন তেমনই ছিল। একদমই তাই। তো এখান থেকে আপনারা একটা জিনিস বুঝুন, একজন ট্রান্সপ্লান্টেড পেশেন্ট তার এক্সপিরিয়েন্স শেয়ার করছে। এখান থেকে আপনারা অনেকে কমেন্ট করেন যে দাদা আমি ট্রান্সপ্লান্ট করালাম, আমার চুল পড়ে যাচ্ছে, তো সেটা একটু ভালো করে শুনবেন। বিভিন্ন জায়গা থেকে আপনারা ট্রান্সপ্লান্ট করাচ্ছেন এবং কমেন্টও করছেন, যোগাযোগও করেন প্রবলেমগুলো নিয়ে, সেগুলো নিয়ে বোঝানোর চেষ্টা করি। তো একজন রিয়েল পেশেন্টের এক্সপিরিয়েন্স আপনারা শুনলেন, তাই ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে। আমাদের একটাই উদ্দেশ্য থাকবে যে ভালো ক্লিনিক সবসময় খুঁজবেন, ভালো ক্লিনিকে গিয়ে হেয়ার ট্রান্সপ্লান্ট করাবেন। যদি করান তাহলে আপনি সেটা নিয়ে একদম অ্যাসিওর থাকতে পারেন যে আপনি চুল পাবেন এবং আপনার রেজাল্টও খুব ভালো আসবে। জাস্ট এইটুকুই। ভাই তুমি আলটিমেট শেষ পর্যন্ত আর কি বলতে চাইবে? এখন কী বলবো, আমার তো এখানেই সব থেকে বেটার মনে হয়েছে, কারণ আমার এক ফ্রেন্ড পুনের থেকেই করেছে, যেহেতু আমি পুনে থাকি, কোম্পানিতে জব করি, তো ওখানেই করেছে। এখনও তার 7 মাস 8 মাস হয়ে গেল, এখনও তার চুল আসেনি, ঠিক আছে। এই জিনিসটা অনেকের ক্ষেত্রে দেখা দেয় যে 7-8 মাস হয়ে যাচ্ছে। হয়তো এমনও হতে পারে যে আরও কিছুদিন সময় লাগবে। হ্যাঁ, হয়। তো সবার তো সেম বডি কন্ডিশন না, আবার অনেকের আছে অ্যাকচুয়ালি ইমপ্ল্যান্টেশন টেকনিকেও অনেক ম্যাটার করে, ঠিক আছে। এইখানে এই ক্লিনিকের একটা বিশেষত্ব আমি লক্ষ্য করেছি এত দিনের মধ্যে, যে অন অ্যান এভারেজে 3 থেকে 4 মাসের মধ্যে তুমি দেখতে পাবে, ঠিক আছে। মানে যে খুব শেডিং হয়ে যাচ্ছে তাও না, শেডিং হওয়াটা খারাপ না, শেডিং হওয়া ভালো, কিন্তু 3 থেকে 4 মাসের মধ্যে অন অ্যান এভারেজ হচ্ছে রেজাল্ট তুমি দেখতে পাবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে বিষয়। আর থ্যাংক ইউ ভাই এত একটা ভালো ইন্টারভিউ দেওয়ার জন্য, মানুষকে ইন্সপায়ার করার জন্য। তোমার জন্য অনেক বেস্ট উইশেস রইল। থ্যাংক ইউ।